ড্রামাটি শুরু হয় হিট নামের একটি বিখ্যাত হোম শপিং কোম্পানিকে দিয়ে যারা তাদের পরের সেগমেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছে, কিন্তু হোস্ট ড্যাম ইয়েজিন গায়েব। স্টুডিও ম্যানেজার সেটে দুশ্চিন্তায় ঘুরে বেড়াচ্ছে আর পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে। ঠিক তখনই ইয়েজিন স্ক্রিনে দারুণ এন্ট্রি নেয়। সে এই মুহূর্তে শহরের সবচেয়ে উঁচু বিল্ডিংগুলোর একটির সাইটে ঝুলে আছে, শুধু এটা প্রমাণ করার জন্য যে তারা যে ক্লিনিং গ্লাভস বিক্রি করছে সেগুলোর কোয়ালিটি একদম টপ নচ। এই স্টান্ট কাজ করে যায় আর কোম্পানির সব গ্লাভস মুহূর্তের মধ্যেই বিক্রি হয়ে যায়। অন্যদিকে দোকপঙ্গের ছোট্ট এক গ্রামে ম্যাথিউলি নামের একজন মানুষ ঠিকমতো নিজের দিন কাটাতেই পারছে না, কারণ তার আশেপাশের বয়স্ক মানুষগুলো তাকে সাহায্যের জন্য ডাকতেই থাকে। গ্রামের মানুষ ম্যাথিউর নাম ঠিকমতো বলতে পারে না, তাই সবাই তাকে নিজেদের মতো করে মাচুরি বলেই ডাকে। সে সিনিয়র সেন্টারের জন্য টিভি অ্যান্টেনা ঠিক করে দেয়, তারপর একদল বয়স্ক মানুষকে নিজের ট্র্যাক্টরে লিফট দেয়। রাস্তায় তারা বলে যে ম্যাথিউর মেজাজ একটু খিটখিটে, কিন্তু সে সব সময় তাদের সাহায্য করে, সেটা কাঠ কাটা হোক, মৌমাছির ছাক সরানো হোক, কিংবা কোনো গরুর বাছুর জন্ম দিতে সাহায্য করা হোক। যখনই গ্রামে কোনো বিপদ আসে, সেটা যত বড় ঝড় বৃষ্টি হোক বা ঝড়ে ঘরবাড়ির ক্ষতি হোক, ম্যাথিউ নিজের জীবনের পরোয়া না করেই সবার পাশে দাঁড়ায়। প্রতিবারই সে জোর দিয়ে বলে যে এটাই শেষবার, এরপর আর সে কাউকে সাহায্য করবে না। আবার শহরে ফিরে আমরা জানতে পারি যে ইয়েজিন খুবই জনপ্রিয়। সে বিজ্ঞাপনে আসে এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবেও কাজ করে। গ্লাভসের কাজ শেষ করে সে তার বয়ফ্রেন্ড ভিসুকের সাথে ডেটে যাওয়ার জন্য দৌড়ে যায়, কিন্তু ভিসুক এই কারণে বিরক্ত থাকে যে সে দেরি করেছে। আর এটা প্রথমবার নয়। সে অভিযোগ করে যে ইয়েজিন সব সময় কাজ নিয়েই ব্যস্ত থাকে, তার কোনো পার্সোনাল লাইফ নেই, আর শেষ পর্যন্ত সে ব্রেকআপ করে ফেলে। ইয়েজিনকে কষ্ট পেতে দেখা যায়, কিন্তু কথোপকথনের মাঝেই তার চোখে পড়ে যে রেস্টুরেন্টের ছুরিটা তাদের শোতে বিক্রি করার জন্য দারুণ একটি প্রোডাক্ট হতে পারে। পরে সে অফিসে ফিরে নিজের সহকর্মী হুয়াং কি হংকে সেই ছুরিটা দেখায়। এরপর সে নিজের ম্যানেজার এবং বন্ধু সাংমির সাথে ডিনার করে। যখন সাংমি ব্রেকআপের কথা শোনে, তখন সে ইয়েজিনকে বলে যে সে কখনো কাজ থেকে বিরতি নেয় না। ইয়েজিন যখন বাড়ি যায়, তখন দেখা যায় তার বাড়িও এমন নোটে ভর্তি যেখানে লেখা আছে কোন কোন প্রোডাক্ট বিক্রি করা যেতে পারে। তার ঘুমাতেও সমস্যা হয় এবং সে ওষুধের সাহায্য নেয়। অন্যদিকে ম্যাথিউর কাছে তার ভাই কাং মু ওয়ানের ফোন আসে, যে গোজনক বায়ো নামের একটি কোম্পানিতে কাজ করে। মুভ অন তাকে একটি নতুন ট্র্যাক্টর গিফট করেছে। কিন্তু ম্যাথিউ নিজের পুরনো ট্র্যাক্টর নিয়ে খুশি। যখন মুভ অন তাকে সেই বিষয়টা নিয়ে জিজ্ঞেস করে, ম্যাথিউ বলে যে সে নিজের সিদ্ধান্ত বদলায়নি। কাজে ইয়েজিন তখন ধাক্কা খায় যখন সে জানতে পারে যে তার প্রাইম টাইম স্লট জি ইয়নজিকে দিয়ে দেওয়া হয়েছে, যে নেটওয়ার্কের টপ সেলার এবং বিউটি প্রোডাক্ট বিক্রি করে। ইয়নজির সাথে রয়েছে সং মাংওয়া, যার কম্প্যান্ড ব্রডকাস্টে বিক্রি করা হবে। মাংওয়ার উপস্থিতি ইয়েজিনকে অস্বস্তিতে ফেলে দেয়। স্পষ্ট বোঝা যায় যে তাদের মধ্যে পুরনো কোনো তিক্ততা রয়েছে। রাগে ইয়েজিন ডিরেক্টর ডং হানকির অফিসে যায় এবং কারণ জানতে চায়। ডিরেক্টর ডং বলে যে বিউটি প্রোডাক্ট থেকে অনেক বেশি টাকা আসে, এবং ইয়েজিনকে বলে যে নিজের স্লট ফিরে পেতে হলে তাকে ফ্রেঞ্চ ব্র্যান্ড লে থোয়ালকে নিয়ে আসতে হবে। যদিও ইয়েজিনের একটা শর্ত ছিল যে সে কখনো বিউটি প্রোডাক্ট বিক্রি করবে না। এরপর দৃশ্য যায় নতুন একটি চরিত্রের দিকে। এরিক সিও নামের এক ব্যক্তি, যে লে থোয়ালের এক্সিকিউটিভ ডিরেক্টর এবং সদ্য ফ্রান্স থেকে এসেছে। সে মুভ অনের সাথে মিটিংয়ে যায় এবং গোজে অয়ন ইয়োগ বায়োর সাথে কন্ট্রাক্ট রিনিউ করতে বলে, যারা লে থোয়ালের প্রোডাক্টের জন্য র ম্যাটেরিয়াল সরবরাহ করে। কিন্তু মুভ অন বলে যে তাদের কোম্পানি কন্ট্রাক্ট রিনিউ করবে না। একটি ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে ম্যাথিউ সেই কন্ট্রাক্ট ডাস্টবিনে ফেলে দেয়। অন্যদিকে ইয়েজিন টিভিতে ইয়ুনজির সেগমেন্ট দেখে। একটি ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে সে আর মাংওয়া একসাথে একটি ক্রিম বিক্রি করছিল। এরপর মানুষ প্রতিবাদ শুরু করে, কারণ সেই প্রোডাক্ট থেকে স্কিনের সমস্যা হতে শুরু করেছিল। এরপরও ইয়েজিনের ঘুমের সমস্যা চলতেই থাকে এবং তার ডাক্তার তাকে আর ওষুধ দিতে অস্বীকার করে, কারণ সে ইতোমধ্যেই সর্বোচ্চ ডোজে পৌঁছে গেছে। সে কাজে দেরি করে পৌঁছায় এবং আগের মতোই সেগমেন্ট হোস্ট করে, কিন্তু ভেতর থেকে সে পুরোপুরি ক্লান্ত। সাংমি তাকে সাহস দেয় এবং নিজের ওপর ভরসা রাখতে বলে। ডোকপংয়ে ম্যাথিউ স্কুল থেকে একটি ছোট মেয়েকে আনতে যায়, যে অন্য বাচ্চাদের মতো নয়, বরং মুখে মাস্ক পরে আছে। এদিকে এরিক খুব উত্তেজিত হয়ে পড়ে যখন সে জানতে পারে যে ইয়েজিন তাকে লে থোয়াল নিয়ে কথা বলার জন্য দেখা করতে বলেছে। মিটিংয়ের সময় সে একটু হতাশ হয় যখন ইয়েজিন তাকে সঙ্গে সঙ্গে চিনতে পারে না। সে তাকে হিটের শোতে আসার অফার দেয়, তবে সে এক শর্তে হিটের সাথে কাজ করতে রাজি হয়। ইয়েজিনকে গোজে ইউন্য বায়োকে সঙ্গে আনতে সাহায্য করতে হবে। সে রাজি হয়ে যায় এবং সেই র মেটেরিয়ালের কৃষক ম্যাথিউকে রাজি করানোর সিদ্ধান্ত নেয়। অন্যদিকে এরিক আবারও মুভ অনকে বোঝানোর চেষ্টা করে। সেই রাতে ইয়েজিন নিজের রিসার্চ করতে থাকে। সে জানতে পারে যে লে থোয়ালের বিশেষ উপাদান হল WF মাশরুম। এই সাদা ফুল নুরি মাশরুম দক্ষিণ কোরিয়ার নিজস্ব একটি প্রজাতি। সারা রাত কাজ করার পর সে নিজেই ফার্ম দেখতে ডোকপং গ্রামে যায়। সেখানে তার গাড়ি আর ম্যাথিউ ট্র্যাক্টর একে অপরের রাস্তা আটকে দেয়, কারণ সে একটি ওয়ান ওয়ে রাস্তায় গাড়ি চালাচ্ছিল। দুজনের কেউই নিজেদের গাড়ি পিছিয়ে নিতে রাজি হয় না, আর সেখান থেকে এক অদ্ভুত স্ট্যান্ড অফ শুরু হয়ে যায়। ইয়েজিন শেষ পর্যন্ত হার মেনে গাড়ি রিভার্স করার চেষ্টা করে, কিন্তু গাড়ির একটি চাকা কাদায় আটকে যায়। সে হাল ছেড়ে দিয়ে হেঁটে গ্রামের দিকে রওনা দেয় এবং ম্যাথিউকে নিজের রাস্তা নিজেই বের করতে রেখে যায়। ম্যাথিউ সেই সংকীর্ণ জায়গা দিয়ে নিজের ট্র্যাক্টর বের করে, যার ফলে গাড়ির সাইড ভিউ মিরর ভেঙে যায়। কিছুক্ষণ পরে ম্যাথিউ নিজের ট্র্যাক্টর নিয়ে সেই একই রাস্তায় আসে যেখানে ইয়েজিন হেঁটে যাচ্ছিল। ইয়েজিন ভাবে যে সে তার পিছু নিচ্ছে এবং তার সাথে বেশ রূঢ়ভাবে কথা বলে, কিন্তু তখনই তার চোখ ট্র্যাক্টরের রাখা সাদা মাশরুমগুলোর দিকে পড়ে। সে নিজের পরিচয় দেয় এবং মালিকের সাথে কথা বলতে বলে, কিন্তু ম্যাথিউ তার মুখের উপর দরজা বন্ধ করে দেয়। এরপর ম্যাথিউ গ্রিনহাউসের দিকে যায়, যেখানে গ্রামের মানুষ কাজ করছিল। সেখান থেকে বের হওয়ার সময় সে আবার ইয়েজিনকে দেখতে পায়। ইয়েজিন তার কাছে অন্তত একজোড়া জুতা চায় এবং নিজের পায়ের দিকে ইশারা করে, যেখানে হাই হিলের কারণে ফোসকা পড়ে গেছে। ম্যাথিউ তাকে একটি পুরনো এবং ভাঙা স্যান্ডেলের জোড়া
জোড়া দেয়, যেটা ইয়েজিন না চাইতেও নিয়ে নেয়। ইয়েজিন নিজের গাড়ির কাছে পৌঁছে ভাঙা সাইড ভিউ মিরর দেখে অবাক হয়ে যায়। সে কার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে, কিন্তু তারা বলে যে আসতে 3 ঘন্টা লাগবে, কারণ সন্ধ্যায় তার একটি শো রয়েছে। তাই সে বাসে করে সিওলে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যখন ম্যাথিউ এবং বাকি লোকজন তার পাশ দিয়ে যাচ্ছিল, তখন সে লিফট চাওয়ার জন্য তাদের পেছনে দৌড়ায়। ম্যাথিউ তাকে ইগনোর করে, কিন্তু যখন ইয়েজিন পড়ে যায় তখন সে বাধ্য হয়ে থামে। ইয়েজিন ট্র্যাক্টরে উঠে বসে এবং বাস টার্মিনাল পর্যন্ত পৌঁছে যায়। ইয়েজিন এবং বাকি বয়স্ক মহিলারা বাসে ওঠে, কিন্তু ড্রাইভার খুব দ্রুত বাস চালিয়ে দেয়, যার ফলে এক মহিলা পড়ে যায়। ম্যাথিউ ড্রাইভারকে থামতে বাধ্য করে এবং তাকে ভালোভাবে বকাঝকা করে। এতে ইয়েজিনের মনে তার প্রতি কিছুটা সম্মান তৈরি হয়। সে ম্যাথিউকে ধন্যবাদ জানায়। ম্যাথিউ তার কাছে এসে বলে যে তার সেখানে বসা উচিত নয়। ইয়েজিন সিটের দিকে তাকায়, যেখানে লেখা ছিল যে সেটি সিনিয়র সিটিজেনদের জন্য। ম্যাথিউ বাস থেকে নেমে যায়। ইয়েজিন ভীষণ অপ্রস্তুত অনুভব করে। অন্যদিকে এরিকের সেক্রেটারি ইয়েজিনের ব্যাকগ্রাউন্ড চেক করে। সে এরিককে ইয়েজিন এবং সং মিয়াঙ্গুয়ার ঘটনার প্রমাণ দেখায়। হিটে ডিরেক্টর ডং এবং মাঙ্গুয়া দেখা করেন এবং অভিনেত্রীর হিটে ফিরে আসা নিয়ে কথা বলেন। ডিরেক্টর ডং বলেন যে সেই দুর্ঘটনার 5 বছর পেরিয়ে গেছে এবং তিনি চান ইয়েজিন লেথুয়ালকে নিয়ে আসুক। মাঙ্গুয়া এতে রেগে গিয়ে বেরিয়ে যান। একটি ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে ইয়েজিন এবং মাঙ্গুয়া মিলে গুড মর্নিং ক্রিম বিক্রি করছিল, কিন্তু খুব শীঘ্রই সেই ক্রিমে ক্ষতিকর কেমিক্যাল পাওয়া যায়, যার কারণে গ্রাহকদের ত্বকে ভয়ঙ্কর র্যাশ এবং পোড়া দাগ হতে শুরু করে। অন্যদিকে জিইউজি একটি লাক্সারি ব্যাগ স্টোরে যায় যাতে সে বিক্রির জন্য ব্যাগ দেখতে পারে, কিন্তু সে বিরক্ত হয়ে যায় যখন জানতে পারে যে সব ভালো ব্যাগ ইয়েজিন আগেই নিয়ে নিয়েছে। সে অফিসে ফিরে আসে, যেখানে ডিরেক্টর ডং ইতোমধ্যে ইয়েজিন এবং লেথুয়ালের কোলাবোরেশনের বিজ্ঞাপন লাগিয়ে দিয়েছেন। জিইউজি বিরক্ত হয়ে যায় এবং ইয়েজিন নিজেও বলে যে সে এর জন্য এখনও প্রস্তুত নয়। ইয়েজিনকে দ্বিধায় দেখে ডিরেক্টর ডং তাকে মনে করিয়ে দেন যে তার সহকর্মীরা তার উপর ভরসা করছে। এদিকে এরিক সিইও তার বোনের কাছ থেকে ভিনাইল রেকর্ডের একটি প্যাকেজ পায়। সে সেগুলোর মধ্যে একটি চালায় যা তার পুরনো স্মৃতি ফিরিয়ে আনে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে এরিক বৃষ্টির মধ্যে হাঁটছিল এবং হঠাৎ ইয়েজিন তার ছাতার নিচে এসে পড়ে। তারা কথা বলতে বলতে হাঁটে এবং পরদিন একটি রেস্টুরেন্টে দেখা করার সিদ্ধান্ত নেয়, কিন্তু ইয়েজিন সেখানে পৌঁছায় না এবং এরিক অপেক্ষা করতেই থাকে। ডোকপংয়ে এক বয়স্ক মহিলা মিসেস ইয়াং ইয়েজিনকে হোম শপিং শোতে চিনে ফেলেন। তিনি ম্যাথিউকে জোর করেন যেন সে ইয়েজিনের বিক্রি করা পোর্টেবল বাথটাব কিনতে সাহায্য করে। ম্যাথিউ ওয়েবসাইটে নিজের তথ্য ব্যবহার করে এবং হিটের লটারিতে পুরস্কার জিতে যায়। সে একটি এক্সট্রা বাথটাব পায়। ইয়েজিন আবার ডোকপংয়ে পৌঁছে এবং মিসেস ইয়াংকে তার বাথটাব দিয়ে দেয়। কারণ ক্রেতার নাম লেখা ছিল লি ড্যাশ সোক, মাঝের নামটা লুকানো ছিল, তাই মিসেস ইয়াং তাকে অতিরিক্ত বাথটা পৌঁছে দেওয়ার জন্য একটি ঠিকানা দেন। সেই ঠিকানায় তাকে ম্যাথিউর লরিতে নিয়ে যায়, যেখানে ইয়েজিন ভাবে যে মিস্টার লি হয়তো ম্যাথিউর বাবা হবেন। ম্যাথিউ তাকে কিছুই বলে না এবং সেখান থেকে চলে যেতে বলে। ইয়েজিন আবার মিসেস ইয়াংয়ের বাড়িতে ফিরে আসে। যখন সে জানতে পারে যে সেই বৃদ্ধা মহিলা মাশরুম ফার্মে কাজ করেন, তখন সে সেখানে রাত কাটানোর অনুরোধ করে। পরে মিসেস ইয়াং ভুল করে নিজের মুরগিগুলোকে খাঁচার বাইরে বের করে দেন। ইয়েজিন একটি মুরগির পেছনে দৌড়াতে দৌড়াতে সরাসরি ম্যাথিউর বাড়িতে পৌঁছে যায়। যখন ম্যাথিউ ইয়েজিনকে নিজের বেড়ার ওপর উঠতে দেখে, তখন সে পুলিশ ডাকতে যায়, কিন্তু ইয়েজিন তাকে ট্র্যাক্টর দিয়ে সাইড ভিউ মিরর ভাঙার ফুটেজ দেখায় এবং তখন ম্যাথিউ চুপ হয়ে যায়। এর বদলে তারা একটি লিখিত চুক্তি করে, যেখানে ম্যাথিউ গাড়ি মেরামতের খরচ দেওয়ার প্রতিশ্রুতি দেয়, তবে শর্ত থাকে যে ইয়েজিন আর কখনো তার বাড়িতে আসবে না। সেই সন্ধ্যায় মুভ অন ম্যাথিউর সাথে দেখা করতে আসে। সে ম্যাথিউকে বোঝানোর চেষ্টা করে যেন সে আবার ম্যাশরুম ব্যবহার করে এবং সেই দিনের কথা ভুলে যায়, কিন্তু ম্যাথিউ রাজি হয় না। এরপর আবার ইয়েজিন ম্যাথিউর কাছে আসে, এবার ফার্মে। ম্যাথিউ তাকে সেখান থেকে তাড়ানোর সব রকম চেষ্টা করে, কিন্তু ইয়েজিন সেই জায়গা দেখে মুগ্ধ হয়ে যায়। ম্যাথিউ যেভাবে মাশরুম নিয়ে কাজ করে তা ইয়েজিনকে অনুপ্রাণিত করে এবং সে ডিরেক্টর ডংকে ফোন করে বলে যে সে লিথওয়ালের লঞ্চ করবে। যখন ম্যাথিউ বাড়ি ফেরে, তখন তার মাথায় একটি মুরগির ডিম পড়ে। আইস প্যাক লাগাতে লাগাতে তার বুঝতে হয় যে ইয়েজিন আসলে ট্রেসপাস করছিল না, সত্যিই মুরগির পেছনে দৌড়াচ্ছিল। সে সেই লিখিত চুক্তির কাগজটা আবার দেখে। আগের মতোই সেই রাতেও ইয়েজিন ঘুমোতে পারে না। অন্যদিকে ম্যাথিউর কাছে মুভ অনের একের পর এক মেসেজ আসতেই থাকে আরেকবার চেষ্টা করার জন্য। সে এতটাই বিরক্ত হয়ে যায় যে নিজের মোবাইল নম্বর অনলাইনেই বদলে ফেলে। তবুও তার কাছে একটি ফোন আসে। সেই কল আর কারো নয়, ইয়েজিনের, যে কাঁদছিল এবং নিজের মায়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল। ইয়েজিন বলে, মম, আপনি উত্তর দিতে অনেক দেরি করে ফেলেছেন। ম্যাথিউ চুপচাপ তার কণ্ঠ শুনতে থাকে। একটি ফ্ল্যাশব্যাকে দেখা যায় ছোট্ট এজিন টিভিতে মংওয়ার একটি বিজ্ঞাপন দেখছে এবং তাকে নকল করছে। পরে সে তার বাবা সিও চাংয়ের একটি ছবি খুঁজে পায়, যেখানে তিনি মংওয়ার সঙ্গে ছিলেন। তখন সে বুঝতে পারে যে মংওয়া আসলে তার মা। সিও জাং তার মেয়েকে কাঁদতে দেখে মংওয়ার সঙ্গে যোগাযোগ করে। মংওয়া তার সঙ্গে দেখা করতে রাজি হয়। তারা নিয়মিত দেখা করতে শুরু করে, তবে সবসময় বাড়ির ভেতরেই। এরপর এজিন বড় হতে থাকলে তারা প্রতি রবিবার রাত ৮টায় ফোনে কথা বলতে শুরু করে। এজিন বড় হওয়ার পর মংওয়া একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। এজিন দ্রুত হাসপাতালে ছুটে যায় এবং ভুল করে সাংবাদিকদের সামনে মংওয়াকে মা বলে ডাকে। মংওয়া ভান করে যেন সে তাকে চেনে না এবং তাকে সেখান থেকে পাঠিয়ে দেয়। এরপর থেকে মংওয়া আর তার ফোন রিসিভ করে না। এজিন বারবার ক্ষমা চায়, কিন্তু কোনো উত্তর পায় না। বর্তমানে এজিন এখনও মংওয়ার নম্বরে কল করতে থাকে, কিন্তু কলটি ভুল করে ম্যাথিউর কাছে চলে যায়। ম্যাথিউ তাকে বলে এটি ভুল নম্বর, কিন্তু তবুও সে কল করতে থাকে এবং বলে সে তার মাকে খুব মিস করে। এরপর আমাদের পরিচয় করিয়ে দেওয়া হয় জিন্নির সঙ্গে, যে সোমির বড় বোন এবং একটি মুদি দোকান চালায়। সে গ্রামের মানুষদের প্রতি খুব দয়ালু এবং বয়স্ক মহিলাদের যত্ন নেয়।
সোমির মুখে স্পষ্ট দাগ রয়েছে, যা এজিনের অতীত ঘটনার মতোই। জিন্নি সোমিকে একটি শ্বাস-প্রশ্বাস নেওয়া যায় এমন মাস্ক দেয়, যদিও প্রথমে সোমি তার পুরনো মাস্কটাই পছন্দ করছিল। সে ম্যাথিউ পাঠানো হেডফোনও পায়, যা তাকে খুব খুশি করে। এদিকে ম্যাথিউ একটি মুরগি নিয়ে মিসেস ইয়াংয়ের বাড়িতে আসে। এজিন সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে আগের মুরগির ঘটনার ব্যাপারে ম্যাথিউ মিথ্যা বলেনি। ম্যাথিউ মুরগিটিকে ঠিক জায়গায় রাখে এবং ক্ষতির জন্য ক্ষতিপূরণের টাকাও ফেরত দেয়। যখন তাকে ক্ষমা চাইতে বলা হয়, সে অস্বীকার করে এবং বলে টাকা দিলেই যথেষ্ট। পরে সে মিসেস ইয়াংকে গাড়িতে তুলে দেয় এবং জায়গা কম থাকায় এজিন ম্যাথিউর পাশেই বসে। পথে মিসেস ইয়াং মজা করে বলে তারা দুজনকে একসঙ্গে বেশ মানায় এবং এজিনকে জিজ্ঞেস করে তার কোনো বয়ফ্রেন্ড আছে কিনা। পুরো যাত্রা প্রায় নীরব থাকে, যতক্ষণ না এজিন মৌমাছি দেখে ভয় পেয়ে ম্যাথিউর পেছনে লুকিয়ে পড়ে। ম্যাথিউ তাকে শান্ত করে এবং আগের ভুল বোঝাবুঝির জন্য ক্ষমা চায়। এজিনও ক্ষতিপূরণের টাকা ফিরিয়ে দেয় এবং বলে তার টাকার দরকার নেই। পরে জিন্নি এজিনকে ম্যাথিউর সঙ্গে দেখে কৌতূহলী হয়ে ওঠে। একই সময় ম্যাথিউর এক সহকর্মী তার অনলাইন চ্যানেলের জন্য ভিডিও কন্টেন্ট বানাচ্ছিল। সেখানে দেখা যায় এজিনের বারবার ফোন কলের কারণে ম্যাথিউ ঠিকমতো ঘুমাতে পারেনি এবং ট্র্যাক্টরের ওপর ঘুমাচ্ছে, কারণ এজিন বারবার বলছিল, মা আমি তোমাকে মিস করি। বাড়িতে ফিরে ম্যাথিউ আবিষ্কার করে যে মুঅন তার অনুমতি ছাড়াই একটি ল্যাব বানানো শুরু করেছে। মুঅন তাকে বোঝানোর চেষ্টা করে যে ল্যাবে কাজ করার সময়ই সে সবচেয়ে সুখী ছিল। ম্যাথিউ নিজের অতীতের কথা মনে করে এবং শেষ পর্যন্ত রাজি হয় এরিকের সঙ্গে দেখা করতে। মুঅনের আনা ফর্মাল স্যুট পরে সে অবশেষে এরিকের সঙ্গে দেখা করে এবং নিজেকে লি হিসুক হিসাবে পরিচয় দেয়। এরিক তাকে একসঙ্গে কাজ করার প্রস্তাব দেয়, কিন্তু ম্যাথিউ তা প্রত্যাখ্যান করে। পর এরিক এজিনকে তার ব্যাপারে জানায় এবং বলে যেন সে ম্যাথিউকে বোঝানোর চেষ্টা করে। এরপর এজিন বুঝতে পারে যে সে এর আগেও ম্যাথিউর সঙ্গে দেখা করেছে, কিন্তু সে এমন ভান করে যেন আগের মিটিংয়ে ঠিকভাবে উপস্থিত থাকতে পারেনি। অফিসে এজিন এবং তার টিম আলোচনা করে কিভাবে ম্যাথিউকে রাজি করানো যায়। এক সহকর্মী সন্দেহ করে যে কৃষক আর সিইও হয়তো একই ব্যক্তি, কিন্তু সবাই সেই ধারণাকে অসম্ভব বলে উড়িয়ে দেয়। এদিকে ম্যাথিউ গোপনে সংগ্রামরত বাস ড্রাইভারের পরিবারের জন্য খাবার এবং টাকা রেখে যায়। এতে ড্রাইভার নিজের ভুল বুঝতে পারে এবং ক্ষমা চায়। পরে এজিনকে কাস্টমার কমপ্লেন সামলানোর দায়িত্ব দেওয়া হয় এবং সে ম্যাথিউর কাছ থেকে একটি হটটা প্রোডাক্টের ফিডব্যাক পায়। সে সেটি পরীক্ষা করতে ম্যাথিউর কাছে যায় এবং প্রমাণ করে যে সঠিকভাবে ব্যবহার করলে পণ্যটি ঠিকই কাজ করে। পরীক্ষা করার সময় তারা দুজন একসঙ্গে হটটাপে বসে পড়ে, যা একটি অস্বস্তিকর কিন্তু ঘনিষ্ঠ মুহূর্ত তৈরি করে। এজিন মজা করে তাকে খোঁচা দেয় এবং ধীরে ধীরে তারা আবেগগতভাবে আরও কাছাকাছি আসে। কিন্তু যখন এজিন বলে যে সে তার আসল পরিচয় জানে, ম্যাথিউ রেগে যায় এবং তাকে বের করে দেয়। এজিন আবার মিসেস ইয়াংয়ের বাড়িতে থাকে এবং রাতে ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে ম্যাথিউকে কল করে। তখনও সে মানসিকভাবে অস্থির ছিল। পরদিন সকালে এজিন আবার খামারের কাজে যোগ দেয়। কাজ শেষ হওয়ার পর সে আবারও ম্যাথিউকে কন্ট্রাক্ট নবায়ন করতে রাজি করানোর চেষ্টা করে, কিন্তু ম্যাথিউ বলে বিশ্বাস ইতিমধ্যেই ভেঙে গেছে। এজিন জোর করতে থাকলে গেটের কাছে ধস্তাধস্তির সময় পড়ে গিয়ে তার হাতে আঘাত লাগে। তখন ম্যাথিউ তাকে ক্লিনিকে নিয়ে যায়। আঘাত পাওয়ার পরও এজিন তার লাইভ প্রোগ্রামে অংশ নেওয়ার জেদ ধরে রাখে এবং আহত অবস্থায়ও প্রোডাক্ট প্রমোট করে, যা ম্যাথিউকে মুগ্ধ করে। সে আবার ভাবতে শুরু করে এবং আগেই ফেলে দেওয়া কন্ট্রাক্ট ফাইলটি তুলে আনে। এদিকে এজিনের বাবা গোপনে তার জন্য খাবার তৈরি করে, কিন্তু এজিন তাকে বকাঝকা করে কারণ সে তাকে এখনও ছোট বাচ্চার মতো দেখছে। একটি ফ্ল্যাশব্যাকে দেখা যায় দুর্ঘটনার পর মোংওয়াকে এজিনের সঙ্গে যোগাযোগ করতে বাধা দিয়েছিল তার বাবাই, যাতে তার মানসিক অবস্থা আরও খারাপ না হয়, আর এই কারণেই তাদের বিচ্ছেদ ঘটে। সেই রাতে এজিন আবার ঘুমের মধ্যে হাঁটতে থাকে এবং মাকে ভেবে ম্যাথিউকে ফোন করে। ম্যাথিউ ফোন ধরে এবং তার আচরণ নিয়ে সন্দেহ করতে শুরু করে। হঠাৎ সে একটি ভাঙার শব্দ শোনে এবং কল কেটে যায়। উদ্বিগ্ন হয়ে সে দ্রুত বেরিয়ে পড়ে তাকে খুঁজতে। এজিন তখনও ঘুমের মধ্যে হাঁটছিল এবং আশেপাশের কিছুতেই সাড়া দিচ্ছিল না। ম্যাথিউ খেয়াল করে যে সে খালি পায়ে আছে। এটি তাকে নিজের অতীতের এক কষ্টদায়ক স্মৃতির কথা মনে করিয়ে দেয়, যখন সে তুষারের মধ্যে জুতো ছাড়া বাইরে ছিল। সে সঙ্গে সঙ্গে এজিনের জন্য স্যান্ডেল এবং ব্যান্ডেজ কিনে আনে। অচেতন অবস্থাতেও এজিন নিজের অ্যাপার্টমেন্টের দিকে হাঁটতে থাকে। ম্যাথিউ তাকে নিরাপদে পৌঁছানো পর্যন্ত অনুসরণ করে। পথে সে বারবার বিভিন্ন জিনিসে ধাক্কা খাচ্ছিল এবং ম্যাথিউ নীরবে তাকে সাহায্য করছিল। যখন তারা একসঙ্গে লিফটে ওঠে, এজিন হঠাৎ তাকে চিনে ফেলে এবং মিস্টার ম্যাচুরিটি বলে ডাকে। এরপর সে কাছে এসে জিজ্ঞেস করে সে কী পারফিউম ব্যবহার করে। ম্যাথিউ নার্ভাস হয়ে যায় যখন সে খুব কাছে চলে আসে। এজিন তার গায়ের গন্ধ শুকে বলে সেখানে উডি মাস্কের ঘ্রাণ পাচ্ছে। এমনকি সে ম্যাথিউর মুখ ছুঁয়েও বলে সেই সুগন্ধ তার কাস্টমারদের কাছে বিক্রি করতে চায়। ম্যাথিউ অবাক হয়ে বলে সে কোনো পারফিউম ব্যবহার করেনি। এজিন হেসে বলে সে শুধু ভান করছে এবং হয়তো সুগন্ধটি এক্সক্লুসিভ রাখতে চায়। লিফট থেকে বের হওয়ার সময়ও সে আবার ধাক্কা খায়। ম্যাথিউ তার জন্য বোতাম চাপ দেয় এবং নিরাপদে বাড়ি পৌঁছানো পর্যন্ত সঙ্গে যায়। দরজার কাছেও এজিন আবার ধাক্কা খায়, তারপর অবশেষে ভেতরে ঢুকে যায়। ম্যাথিউ চলে যেতে গিয়ে খেয়াল করে দরজাটি ঠিকভাবে লক করা নেই। ভেতরে তাকিয়ে সে দেখে এজিন মেঝেতে পড়ে আছে। সে দ্রুত তাকে সাহায্য করে, সোফায় শুইয়ে দেয় এবং তার করা সব এলোমেলোও পরিষ্কার করে দেয়। পরদিন সকালে এজিনের কিছুই মনে ছিল না। সে তার আহত পা দেখে অবাক হয় এবং ভাবতে থাকে কখন আঘাত পেল। এদিকে ডাকপংয়ে সোমি ম্যাথিউর কাছ থেকে টাকা ধার নেয়।
পোকার নিয়ে ভুল বোঝাবুঝি হয়, কিন্তু আসলে সে ফুটো কার্ডের কথা বলছিল। ম্যাথিউ বলে এই ধরনের অভ্যেস আসক্তিতে পরিণত হতে পারে। কথোপকথনের সময় সোমি হঠাৎ দেখে ম্যাথিউ এজিন সম্পর্কে সার্চ করছিল। সে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে সে কি এজিনকে পছন্দ করে। ম্যাথিউ অস্বস্তিভাবে অস্বীকার করে এবং বলে সে শুধু কিছু জানতে চেয়েছিল। শহরে ফিরে এজিন বুঝতে পারে মিসেস ইয়াংয়ের রান্না খেয়ে তার ওজন বেড়ে গেছে। সোমি এবং কি হং তাকে জানায় যে কোম্পানি এজিনের এসেন্স প্রোডাক্টের জন্য একটি গুদাম খালি করেছে, ফলে তার ওপর চাপ আরও বেড়ে গেছে। এজিন কল্পনা করে সে বিশাল গুদামে মরিয়াভাবে ম্যাথিউকে রাজি করানোর চেষ্টা করছে, আর ম্যাথিউ প্রতিবারই তাকে ঠান্ডাভাবে প্রত্যাখ্যান করছে। ডাকপংয়ে সোমি মিসেস ইয়াংকে সতর্ক করে যে এজিন হয়তো ম্যাথিউকে তার কাছ থেকে নিয়ে যেতে পারে। যখন এজিন মিসেস ইয়াংকে ফোন করে, সোমি তার উদ্দেশ্য বোঝার জন্য তার সঙ্গে কথা বলার চেষ্টা করে। পরে এজিন গ্রামে আসে এবং ভুট্টা কাটার কাজে যোগ দেয়। ম্যাথিউ তাকে থামানোর চেষ্টা করলেও সে জোর করে সাহায্য করতে থাকে। তারা প্রচণ্ড রোদের মধ্যে কঠোর পরিশ্রম করে এবং এজিন ক্লান্ত হয়ে পড়ে। বিরতির সময় ওজন বাড়বে ভেবে সে খাবার খেতে চায় না, কিন্তু শেষ পর্যন্ত খেয়ে ফেলে। সবাই তার প্রতিক্রিয়া দেখতে থাকে যখন সে খাবার উপভোগ করছিল। এরপর জিন্নি সেখানে আসে এবং গ্রামের মানুষ তাকে গ্রামের মুখ হিসাবে প্রশংসা করে। জিন্নি এজিনকে উপেক্ষা করে, যা সোমিকে অস্বস্তিতে ফেলে। এদিকে ম্যাথিউ খারাপ খবর পায় যে আর্থিক সমস্যার কারণে একজন ক্রেতা ভুট্টা কেনা বাতিল করেছে। সে নতুন ক্রেতা খুঁজতে সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই এজিন লাইভ স্ট্রিমের মাধ্যমে ভুট্টা বিক্রি করার আইডিয়া দেয়। সবাই সেই পরিকল্পনা মেনে নেয় এবং ম্যাথিউ সেটআপে সাহায্য করে। লাইভ সম্প্রচারের সময় এজিন খুব উৎসাহী হয়ে ওঠে এবং কয়েক মিনিটের মধ্যেই সব ৩,০০০ বক্স বিক্রি করে ফেলে, যা সবাইকে উদযাপন করতে বাধ্য করে। কিন্তু হঠাৎ সে হিট স্ট্রোকে অজ্ঞান হয়ে যায় এবং হাসপাতালে নেওয়া হয়। জ্ঞান ফেরার পর সে মুহূর্তের জন্য কাউকে ম্যাথিউ ভেবে একটি রোমান্টিক দৃশ্য কল্পনা করে। ডাক্তার নিশ্চিত করেন যে তার হিট স্ট্রোক হয়েছিল। ম্যাথিউ ফোন করে তার অবস্থা জানতে চায় এবং ডাক্তার মজা করে ধরে নেয় সে এই জিনের বয়ফ্রেন্ড। ম্যাথিউ ঠান্ডাভাবে তা অস্বীকার করে। পরে এই জিন ম্যাথিউর কাছ থেকে তার কাজের পারিশ্রমিক পায়, সঙ্গে অন্যদের সাহায্যের জন্য আর্থিক সহায়তাও। আবার মাথা ঘুরতে থাকলে সে গ্লুকোজ ট্যাবলেট চায় এবং সোফায় বিশ্রাম নেয়। অন্যদিকে ডাকপংয়ে সোমিও একই ধরনের পরিস্থিতিতে পড়ে এবং কাদা রাস্তায় আটকে যায়, যেখানে কুয়াঙ্গো মজা করতে করতে তাকে সাহায্য করে। চলে যাওয়ার আগে এই জিন ম্যাথিউকে বলে সে যেন রেখে যাওয়া নোটটি পড়ে। সেই নোটে সে এসেন্স প্রোডাক্ট বিক্রির কিছু আইডিয়া লিখে রেখেছিল। পরে এই জিন একটি ক্যাফেতে এরিকের সঙ্গে দেখা করে। এরিক ভান করে যেন ঘটনাটি কাকতলীয় ছিল এবং দূর থেকে তাকে প্রশংসা করতে থাকে। বৃষ্টি শুরু হলে সে এই জিনকে একটি ছাতা দেয়। এই জিন আগের প্রোডাক্ট সাপোর্টের কথা মনে করে এবং বলে সে যাদের সঙ্গে কাজ করে তাদের সঙ্গে ডেট করে না। তারা সিদ্ধান্ত নেয় ব্যবসায়িক আলোচনা শেষে আবার দেখা করবে। পরে ম্যাথিউ মিসেস ইয়াংয়ের ফোন দিয়ে এই জিনকে কল করে এবং বুঝতে পারে সে তার ওষুধ ফেলে গেছে। তারা মাঝপথে দেখা করার সিদ্ধান্ত নেয়। মিসেস ইয়াং ম্যাথিউকে বলে নিজের অনুভূতির বিরুদ্ধে না যেতে, কারণ শীত যতই দীর্ঘ হোক বসন্ত একদিন আসবেই। কিন্তু হঠাৎ মাশরুম ফার্মে জরুরি পরিস্থিতির কারণে ম্যাথিউকে ডেকে নেওয়া হয়। এই জিন বিশ্রামস্থলে পৌঁছে কিন্তু গাড়ির চাবি হারিয়ে ফেলে এবং ফোনও ব্যবহার করতে পারে না। রাত নামার সঙ্গে সঙ্গে তার একাকী শৈশবের স্মৃতিগুলো ফিরে আসে। অবশেষে ম্যাথিউ হেসে তাকে কাঁদতে দেখে। এই জিন স্বস্তিতে সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে ধরে এবং কিছুক্ষণ পর ম্যাথিউও তাকে আলিঙ্গন করে। তারা কিছুক্ষণ অস্বস্তিকর নীরবতায় বসে থাকে। তারপর এই জিন কথা বলা শুরু করে। পরে সে তার ওষুধ চায়। ম্যাথিউ তাকে একটি প্যাকেট দেয় এবং বলে বাকি ওষুধ প্রতিদিন একটি করে ফেরত দেবে, অর্থাৎ তাদের প্রতিদিন দেখা হবে। একটি ফ্ল্যাশব্যাকে দেখা যায় এই জিন ফোনে তার মাকে বলে ম্যাথিউ এমন একজন মানুষ যে সবসময় তাকে ঠিক করে দেয়, কিন্তু তার কাছেই সে সবচেয়ে নিরাপদ বোধ করে। ম্যাথিউ বাইরে থেকে নীরবে সব শুনে ফেলে এবং তখনই সে এই জিনের আসল অনুভূতি বুঝতে পারে। ইয়েজিন জানতে চায় কেন ম্যাথিউ তাকে প্রতিদিন শুধু 1 ডোজ ঘুমের ওষুধ দেয়, কিন্তু চিন্তা দেখানোর বদলে ম্যাথিউ বিষয়টাকে গোজেক বায়োর সঙ্গে যুক্ত করে। সে বলে কোম্পানির লেটওয়াল খুব দরকার, আর এই এসেন্স লঞ্চের সফলতা নির্ভর করছে ইয়েজিন সুস্থ থাকার ওপর। প্রতিদিন 1 ডোজ ওষুধ দেওয়াই হল ম্যাথিউর কন্ট্রাক্ট রিনিউ করার শর্ত, আর ইয়েজিন খুশি মনে তাতে রাজি হয়ে যায়। ইয়েজিনের গাড়ি হারিয়ে গিয়েছিল, তাই কোম্পানির লোক এসে সেটি নিয়ে যায়। সে ম্যাথিউকে বলে সে চলে যেতে পারে, কারণ সে ক্যাব ডাকবে, কিন্তু তখন তার ফোনের চার্জ শেষ হয়ে যায়। ফলে শেষ পর্যন্ত ম্যাথিউকেই তাকে বাড়ি পৌঁছে দিতে হয়। গাড়িতে ম্যাথিউ বুঝতে পারে সিউল পৌঁছতে 2 ঘণ্টারও বেশি সময় লাগবে। ইয়েজিন তাকে ট্রাফিক নিয়ে চিন্তা না করতে বলে এবং আশ্বস্ত করে যে তারা দ্রুত পৌঁছে যাবে। পথে ইয়েজিন ঘুমানোর ভান করে, কিন্তু সত্যি ঘুমাতে পারে না। ম্যাথিউ জিজ্ঞেস করে সে কতদিন ধরে ঘুমের ওষুধ খাচ্ছে। ইয়েজিন অবাক হয়ে জানতে চায় সে কিভাবে বুঝল। তখন ম্যাথিউ নিজের অতীতের কথা মনে করে, যখন সেও ঘুমের ওষুধ খেত। সে বলে তার কেমিস্ট্রির ব্যাকগ্রাউন্ড আছে, তাই সহজেই বুঝতে পেরেছে। এরপর সে অতিরিক্ত ওষুধ খাওয়ার পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে সতর্ক করে। ইয়েজিন কন্ট্রাক্টটা হাতে নিয়ে বলে সেখানে এমন কোনো নিয়ম নেই যে তাকে নিজের সব কথা খুলে বলতে হবে। ম্যাথিউ কাগজটা ফেরত নিতে গেলে সে তাকে রাস্তার দিকে মন দিতে বলে। কিছুক্ষণ পর ইয়েজিন সত্যিই একটু ঘুমিয়ে পড়ে। বাড়ির সামনে পৌঁছে ম্যাথিউ তাকে ডাকলে সে হঠাৎ জেগে উঠে বলে যে সে ঘুমায়নি।
এরপর সে ম্যাথিউর নম্বর চায়, কারণ প্রতিদিন ওষুধের জন্য তাদের দেখা করতে হবে। প্রথমে ম্যাথিউ ব্যক্তিগত নম্বর দিতে রাজি হয় না, কিন্তু ইয়েজিন তার অনিয়মিত সময়সূচির কথা বলে তাকে রাজি করিয়ে ফেলে। ইয়েজিন গাড়ির দরজা খুলতে হিমশিম খাচ্ছিল, তাই ম্যাথিউ ঝুঁকে এসে দরজা খুলে দেয়। সেই মুহূর্তে দুজনের চোখ একে অপরের দিকে আটকে যায়। তারপর ইয়েজিন তাড়াতাড়ি নেমে যায় আর ম্যাথিউ গাড়ি চালিয়ে চলে যায়। নিজের বুকের ধুকপুকানি টের পেয়ে ইয়েজিন ভাবে ম্যাথিউ তাকে অদ্ভুতভাবে নার্ভাস করে দিয়েছে। এলিভেটরে ওঠার সময় ইয়েজিন ম্যাথিউর প্রোফাইল দেখে এবং লক্ষ্য করে তার সব ছবি মাঠে তোলা, যেখানে মুখ স্পষ্ট দেখা যায় না। বাড়িতে পৌঁছে দেখে সাংমি চিন্তিত হয়ে তার জন্য অপেক্ষা করছে, কারণ ইয়েজিন তার কোনো কল রিসিভ করেনি। সেই রাতে সাংমি তার সঙ্গেই থাকে। পরে ইয়েজিন বলে গাড়িতে ম্যাথিউ যে ক্লাসিক্যাল মিউজিক চালিয়েছিল সেটাই হয়তো তাকে ঘুম পাড়িয়ে দিয়েছিল। তারপর সে ভাবে এটা কি শুধু মিউজিক ছিল নাকি ম্যাথিউর কারণেও এমন হয়েছে, কিন্তু দ্রুত সে ভাবনাটা ঝেড়ে ফেলে। রাতে ওষুধ খাওয়ার পর তার কোনো হ্যালুসিনেশন হয় না, এমনকি সে ঘুমের মধ্যেও হাঁটে না। পরদিন সকালে ঘুম থেকে উঠে ইয়েজিন দেখে সাংমি আগেই তৈরি হয়ে গেছে। নিজের পায়ের ব্যান্ডেজ দেখে সে জিজ্ঞেস করে রাতে সে অদ্ভুত কিছু করেছে কিনা, যেমন ঘুমের মধ্যে কথা বলা বা হাঁটা। সাংমি জানায় সে সারা রাত শান্তিতে ঘুমিয়েছে। এতে ইয়েজিন অবাক হয়ে যায়। অন্যদিকে মুউন অবাক হয়ে জানতে পারে ম্যাথিউ লেট ওয়ালের সঙ্গে চুক্তি করেছে। গ্রামে ম্যাথিউ মিসেস ইয়াংয়ের সঙ্গে দেখা করে, যিনি তাকে খাবার দেন। ম্যাথিউ জানায় যে সে ইয়েজিনের সঙ্গে কথা বলেছে, কন্ট্রাক্ট নবায়ন করেছে এবং এখন সে তাকে বিশ্বাস করতে পারছে। তখন মিসেস ইয়াং মজা করে জিজ্ঞেস করেন তারা কি একসঙ্গে রাত কাটিয়েছে। এতে ম্যাথিউ অস্বস্তিতে কাশতে কাশতে বলে সে আসলে নিজের অফিসেই ঘুমিয়েছিল। অফিসে ইয়েজিন এরিককে বলে পারফিউমের পাম্প বদলাতে হবে, কারণ গ্রাহকেরা অভিযোগ করছে। যদিও সেটি কাস্টম মডেল ছিল, তবুও এরিক রাজি হয়েছে। অন্যদিকে ম্যাথিউ যে নম্বর ইয়েজিনকে দিয়েছিল সেটি আসলে কুয়াংমোর নম্বর। পরে এরিক জানায় হিট শোর জন্য লেট ওয়াল 10,000 বোতল তৈরি করবে। এরপর মাংবো ইয়েজিনের সঙ্গে দেখা করতে আসে এবং জিজ্ঞেস করে সে সত্যিই কি লেট ওয়ালের শো করতে যাচ্ছে। সে এমনকি নিজের জীবন নষ্ট হবার জন্য ইয়েজিনকে দোষ দেয়। জবাবে ইয়েজিন বলে এখন সে আরও বেশি মন দিয়ে কাজটা করবে। তবে চলে যাওয়ার সময় মাংবোর চোখে জল চলে আসে। সেই রাতে কুয়াংমো ম্যাথিউকে জানায় ইয়েজিন লাইব্রেরিতে দেখা করতে চায়। প্রতিদিনের ওষুধ দেওয়ার জন্য ম্যাথিউ সেখানে যায় এবং দেখে ইয়েজিন নিজে প্রোডাক্ট নিয়ে গবেষণা করছে, শুধু ক্লায়েন্টের স্ক্রিপ্টের উপর নির্ভর করছে না। এতে সে মুগ্ধ হয়। ওষুধ খাবার পর ইয়েজিন একসঙ্গে ডিনার করার জেদ ধরে। তখন ম্যাথিউ জানতে পারে সে তার শোগুলোতে কোনো স্ক্রিপ্ট ব্যবহার করে না। কিভাবে সম্ভব জানতে চাইলে জিন বলে 1 ঘন্টার লাইভ শো স্ক্রিপ্ট ছাড়া চালানোর রহস্য হল প্রোডাক্টকে সত্যি ভালোবাসা। যদি প্রোডাক্টকে ভালোবাসো তাহলে কথা আপনা আপনি বের হতে থাকে। এই কথা শুনে ম্যাথিউ নিজের ল্যাবের দিনগুলোর কথা মনে পড়ে যায়, যখন সে টেস্ট রেজাল্ট নিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলত। এদেশে জিনের টিমকে নিজের খামারে শুটিং করার অনুমতি দিতে আরও আগ্রহী হয়ে ওঠে। পরদিন জিন এবং তার টিম ভিডিও শ্যুটের জন্য ম্যাথিউর খামারে আসে। এরিকও সেখানে উপস্থিত থাকে, আর তাকে জিনের পাশে দেখে ম্যাথিউ বিরক্ত হয়ে যায়। শুটিং চলাকালে জিন আর এরিক দারুণ পারফর্ম করছিল, আর ম্যাথিউ এছনে বিরক্ত এক্সট্রার মতো ঘুরছিল। এরিক যখন জিনকে ডিনারে যাওয়ার প্রস্তাব দেয়, সেটা শুনে রাগে ম্যাথিউ অজন্তেই একটা মাশরুম চেপে ভেঙে ফেলে। এরিকের কফি স্ট্যান্ডের আকর্ষণ কমে যায় যখন মুউন পুরো ক্রুয়ের জন্য কফি ট্রাক নিয়ে হাজির হয়। এতে গ্রামের কফি শপের মালিক মুন এরা বিরক্ত হয়ে যায়। সেভাবে মুউন তার ব্যবসা নষ্ট করতে এসেছে, কিন্তু মুউন তাকে আশ্বস্ত করে যে সে তার কাস্টমার নিতে আসেনি, বরং সে এরা সৌন্দর্যের প্রশংসা করে, আর তাদের মধ্যে নতুন রোম্যান্টিক টান তৈরি হতে শুরু করে। দুপুরের বিরতিতে ডাকপাং কমিউনিটি সেন্টারে মজার দৃশ্য দেখা যায়। গ্রামের পুরুষেরা তর্ক শুরু করে জিনের জন্য ম্যাথিউ বলো নাকি এরিক। লাঞ্চের সময়ও ম্যাথিউ আর এরিকের প্রতিযোগিতা চলতে থাকে। দুজনেই ঝাল খাবার খায়, আশা করে জিন তাদের জুস দেবে। জিন মাঝখানে পড়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত এরিক তার হাত থেকে গ্লাসটা নিয়ে নেয়। এদিকে বয়স্ক মহিলারা এই বাড়তে থাকা লাভ প্যান্টাগন দেখে বেশ আনন্দ পাচ্ছিল। এরা মুউনকে পারিলা পাতা তুলতে সাহায্য করে, কিন্তু যখন মুউন তাকে সাইড ডিশ অফার করে তখন সে না করে দেয়। এটা দেখে কোয়াংমো খুশি হয়, কারণ সে এরার ওপর ক্রাশ খেয়েছে। কিন্তু পরে সাংমি যখন কোয়াংমোকে পারিলা পাতা দেয় তখন তার হৃৎস্পন্দন বেড়ে যায়। এতে আগের সপ্তাহের তাদের মিষ্টি মুহূর্তের কথা মনে পড়ে। একই সময়ে সাংমির সহকর্মী তাকে অন্য একজন পুরুষকে গুরুত্ব দিতে দেখে নিজেকে প্রতারিত মনে করে। শুটিং শেষে ম্যাথিউ স্বীকার করে যে সে শুধু জিনের কারণেই খামারে শুটিংয়ের অনুমতি দিয়েছিল। জিন জিজ্ঞেস করে আগামী কয়েকদিন ওষুধের জন্য তারা কি সিওলে দেখা করতে পারবে। ম্যাথিউ তখন তার বাড়ির বাইরে দেখা করার প্রস্তাব দেয়, আর জিন খুশি হয়ে রাজি হয়ে যায়। কিছুদিন পর লেটওয়ালের এসেন্স এসে পৌঁছায়। এরপর কয়েকদিন ধরে ম্যাথিউ নিয়মিত জিনের বাড়িতে ওষুধ দিতে আসে। যদিও তার কথা বলার সময় থাকে না, তবু জিনকে ধন্যবাদ জানিয়ে চলে যেতে দেখে সে চুপচাপ তাকে লক্ষ্য করতে থাকে। সে বুঝতে পারে জিন নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে ফেলেছে। শোয়ের আগের রাতে ম্যাথিউ দেখে জিন দোকান থেকে ক্যাফিন আর এনার্জি ড্রিঙ্ক কিনছে। তখন সে তাকে ক্যামোমাইল চা কিনতে বাধ্য করে। জিন জানায় সে সারা রাত জেগে কাজ করার পরিকল্পনা করেছে। এটা শুনে ম্যাথিউ তাকে বাড়ির কাছে একটি বাগানে নিয়ে যায়। সেখানে জিন স্বীকার করে যে সে নিজেকে বিশ্বাস করতে পারে না, তাই জেগে থাকতে চায়। কিন্তু ম্যাথিউ তাকে নিজের ওপর বিশ্বাস রাখতে উৎসাহ দেয়। পরের দিন সকালে এরিক শো উদযাপনের জন্য জিনের জন্য একটি নেকলেস কিনে। অন্যদিকে ম্যাথিউ তার ল্যাবে যায়, যেখানে সে লেটওয়ালের পারফিউম পরীক্ষা করছিল।
হঠাৎ সে বুঝতে পারে কিছু একটা সমস্যা হয়েছে। সে সঙ্গে সঙ্গে মু উনের নম্বর ব্যবহার করে ইয়েজিনকে ফোন করে, কিন্তু সে কল রিসিভ করে না। তখন ম্যাথিউ দ্রুত সেটের দিকে ছুটে যায়, আর মু উন এরিককে খবর দেয়। ঠিক সময়ে সেখানে পৌঁছে ম্যাথিউ ইয়েজিনকে জানায় যে সে এসেন্সে মাইক্রোব খুঁজে পেয়েছে। যদিও মাইক্রোবের সংখ্যা খুব কম ছিল, তবুও ম্যাথিউ টেস্টে দেখা যায় সময়ের সঙ্গে সঙ্গে এর পরিমাণ বাড়তেই থাকবে। সে ইয়েজিনকে শো বন্ধ করতে বলে, কিন্তু ইয়েজিন জানায় সে তার কাস্টমারদের কথা দিয়েছে যে আজ অবশ্যই লাইভে যাবে। ম্যাথিউ তাকে থামানোর জন্য রেকর্ডিং স্টুডিওতে ঢোকার চেষ্টা করে, কিন্তু সিকিউরিটি গার্ডরা তাকে আটকে দেয়। স্টুডিওর ভেতরে ইয়েজিন লাইভ শুরু করে এবং সবাইকে জানায় যে আজ সে এই এসেন্স বিক্রি করবে না। ম্যাথিউ পুরো লাইভ ব্রডকাস্ট দেখছিল। লাইভে ইয়েজিন সবাইকে চমকে দিয়ে ঘোষণা করে যে আজকের শোতে সেই প্রোডাক্ট বিক্রি করবে না। সে বিস্তারিতভাবে ব্যাখ্যা করে যে প্রোডাক্ট তৈরিতে ব্যবহৃত কিছু কাঁচামালের ত্রুটি থাকতে পারে। বিশেষ করে সে সেই মাশরুমের কথা বলে যেগুলো শুধু কোরিয়াতেই পাওয়া যায় এবং ডকপং গ্রামে চাষ করা হয়। এসব দেখে চেয়ারম্যান পু ইয়েজিন ভীষণ রেগে যায়। সে চিৎকার করে বলে, $1 মিলিয়ন প্রাইম টাইম স্লট নষ্ট করে কি সে শুধু আজেবাজে কথা বলছে? এত সময় নষ্ট করছে কেন? ঠিক তখনই ডিরেক্টর ডং এবং অন্য এক্সিকিউটিভরা সেখানে আসে। তারা ইয়েজিনকে ধমক দিতে শুরু করে। ডিরেক্টর ডং চেঁচিয়ে বলে, তুমি নিজেকে কিভাবে হোম শপিং হোস্ট বলো? এখান থেকে বেরিয়ে যাও, এখানে দাঁড়ানোর অধিকারও তোমার আর নেই। ভারী পায়ে বিল্ডিং থেকে বেরিয়ে আসে ইয়েজিন, আর তখনই ম্যাথিউ তাকে শক্ত করে জড়িয়ে ধরে। দূর থেকে এরিক তাদের আলিঙ্গন করতে দেখে। ভেতরে ভেতরে ভেঙে পড়ে সে, কিন্তু চুপচাপ সেখান থেকে চলে যায়। ম্যাথিউ তাকে সান্ত্বনা দিয়ে বলে, আমি জানতাম আমরা দুজনই একই কথা ভাবছিলাম। একদিন সবাই বুঝবে তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলে। ইয়েজিন তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে সে কিভাবে এই জায়গার কথা জানল। সে বলে যখনই তার দম বন্ধ লাগে তখন মাঝে মাঝে এখানে আসে, আর একবার লাইভ ব্রডকাস্টে এই জায়গার কথা বলেছিল। সে সন্দেহ করে ম্যাথিউ কি তার লাইভ দেখেছিল। প্রশ্ন শুনে ম্যাথিউ অপ্রস্তুত হয়ে কাশতে শুরু করে এবং দ্রুত অস্বীকার করে। হেসে ইয়েজিন বলে সে শুধু মজা করছিল। তারপর বলে হয়তো এখন তার মাথা ঠিকমতো কাজ করছে না বলেই এমন সব উল্টাপাল্টা কথা বলছে। সে সেই রাতের জন্য ম্যাথিউকে ধন্যবাদ জানায়, বদলে প্রতিশ্রুতি দেয় একদিন সেও ম্যাথিউকে সাহায্য করবে এবং সে চাইলে তাকে পুরোপুরি বিশ্বাস করতে পারে। এদিকে এরিক সেই জায়গায় পৌঁছে যায় যেখানে এসেন্স রাখা ছিল। সে কর্মীদের জিজ্ঞেস করে তারা কি আগেই এই সমস্যার কথা জানত। সে জানতে চায় মাইক্রোবের বৃদ্ধির হার এত বেশি হওয়ার পরও তারা কিভাবে নিশ্চিতভাবে বলতে পারে যে প্রোডাকশন চলাকালীন কোনো ভুল হয়নি। এক কর্মচারী স্বাভাবিক ভঙ্গিতে বলে বাতাসে সবসময় অণুজীব ভাসতে থাকে, আর এসেন্সে থাকা প্রিজারভেটিভই এসব সমস্যা আটকানোর জন্য ব্যবহার করা হয়। এরিক সঙ্গে সঙ্গে প্রোডাকশন বন্ধ করার নির্দেশ দেয়। বাড়ি ফিরে তার বোন মিশেল ফোন করে। সে বাতিল হওয়া ব্রডকাস্ট নিয়ে ক্ষোভ ঝাড়ে এবং সবকিছুর জন্য ইয়েজিনকে দোষ দেয়, কিন্তু এরিক কঠোরভাবে সতর্ক করে দেয় যেন সে কোনোভাবেই ইয়েজিনের ক্ষতি না করে। এরপর লেটওয়াল হেডকোয়ার্টার থেকে অফিসিয়াল স্টেটমেন্ট প্রকাশ করা হয়, যেখানে এসেন্সে কোনো ত্রুটি নেই বলে দাবি করা হয় এবং পুরো দোষ ইয়েজিনের উপর চাপিয়ে দেওয়া হয়। এতে ইয়েজিন ভয়াবহ সমালোচনার মুখে পড়ে। পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় যখন সবাই মনে করতে শুরু করে যে কসমেটিক প্রোডাক্ট নিয়ে এটিকার দ্বিতীয় বড় বিতর্ক। ইয়েজিনের বাবাও খবরটা দেখে তাকে ফোন করার চেষ্টা করেন, কিন্তু সে কল রিসিভ করে না। বিষয়টা বুঝতে পেরে ম্যাথিউ কোয়াংমোর ফোন ধার নিয়ে তাকে কল করে। সে শুধু বলে ঘুমানোর আগে যেন মোজা পড়ে। ইয়েজিন মজা করে বলে এত চিন্তা করায় তাকে মাতাল মানুষের মতো শোনাচ্ছে। এতে ম্যাথিউ নার্ভাস হয়ে যায়। পরে ম্যাথিউ এরিককে জিজ্ঞেস করে লেটওয়াল কেন এমন স্টেটমেন্ট দিল যেখানে সব দোষ ইয়েজিনের ওপর চাপানো হয়েছে। এরিক জানায় তারা তদন্ত করছে এবং একটি ফলো আপ ব্রডকাস্টের পরিকল্পনা করছে। ম্যাথিউ জিজ্ঞেস করে সেটা কিভাবে সম্ভব হবে আর ইয়েজিন সত্যিই ঠিক থাকবে কিনা, কিন্তু এরিক কোনো উত্তর দেয় না। অবশেষে অফিসে একটি ডিসিপ্লিনারি প্যানেল বসে এবং ইয়েজিনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। মাংউও, যে স্পষ্টতই তার জন্য চিন্তিত, ইয়েজিনের বাড়ি আসে, কিন্তু সরাসরি উদ্বেগ প্রকাশ না করে সে বলে ইয়েজিন যেন আর কখনো কসমেটিক ইন্ডাস্ট্রিতে পা না রাখে। তখন ইয়েজিন তার ছেলের সাথে বলে এখন মা সাজার চেষ্টা করে লাভ নেই, কারণ বহু আগেই সে তাকে ছেড়ে চলে গেছিল, যার কারণে মিউহুয়াও চলে যায়। একা হয়ে ইয়েজিন কান্নায় ভেঙে পড়ে। ম্যাথিউ বারবার টেস্ট রেজাল্ট চেক করতে থাকে, কিন্তু কিছুই বদলায় না। মুউন ল্যাবে এসে দেখে ম্যাথিউ ক্লান্তিতে একেবারে ভেঙে পড়েছে। একটি রেস্টুরেন্টে মুউন জিজ্ঞেস করে সে কেন এই রেজাল্ট নিয়ে এত অবসেসড হয়ে আছে। ম্যাথিউ স্বীকার করে সে সবকিছু শুধু ইয়েজিনকে সাহায্য করার জন্যই করছে। মুউন তাকে অতীতের ক্ষতগুলোর কথা মনে করিয়ে দেয় এবং বলে অতীতে যা হয়েছিল তা তার দোষ ছিল না, সে শুধু উসুর পরিকল্পনার শিকার ছিল। কিন্তু ম্যাথিউ এসব নিয়ে কথা বলতে চায় না। অদ্ভুত ব্যাপার হলো ইয়েজিনের ডাক্তার জানার পরেও যে সে ঠিকমতো ডোজ নিচ্ছে না, তবুও তাকে ঘুমের ওষুধ দিয়ে যাচ্ছে। কিছুদিন পর আবারও ইয়েজিন ঘুমের মধ্যে কথা বলা আর হাঁটার সমস্যায় ভোগে। সে ম্যাথিউর নাম্বারে ফোন করে এবং অবিশ্বাস্যভাবে নিরাপদে হিট বিল্ডিং পর্যন্ত পৌঁছে যায়। ম্যাথিউ তার লোকেশন ট্র্যাক করে দ্রুত সেখানে ছুটে আসে। ইয়েজিন তখন বলে মিউহুয়া আসলে তার মা। অফিসের কর্মীরা বের হবার সময় যেন কেউ তাকে না দেখে, তাই ম্যাথিউ তাকে শক্ত করে জড়িয়ে ধরে আড়াল করে রাখে। সবাই চলে যাওয়ার পর ম্যাথিউ খেয়াল করে খালি পায়ে হাঁটার কারণে ইয়েজিনের পায়ে কেটে গেছে। এটা দেখে সে নিজের জুতো খুলে তাকে পরিয়ে দেয় এবং বাড়ি নিয়ে যায়। পরদিন সকালে ঘুম থেকে উঠে ইয়েজিন দেখে তার পায়ে নতুন ব্যান্ডেজ বাঁধা, আর ম্যাথিউ তার লিভিং রুমে বসে আছে। এতে প্রমাণ হয়ে যায় যে সে সত্যিই ঘুমের মধ্যে হাঁটছিল। প্রথমে সে অস্বীকার করার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত মনে হয় তার জীবন একেবারে ভেঙে পড়েছে। এই ভাবনায় কান্নায় ভেঙে পড়ে। মিশেল আবার এরিককে ফোন করে জিজ্ঞেস করে সে কেন ফলো আপ ব্রডকাস্টে রাজি হয়েছে। সে বলে ব্যর্থ শোর কারণে তাদের বিশাল জরিমানা দিতে হবে। ক্লান্ত আর মানসিকভাবে ভেঙে পড়া এরিক তখন বলে সে জানে মিশেল সবসময় তাকে চুইংগামের মতো ব্যবহার করেছে, যখন দরকার হয়েছে তখনই পাশে রেখেছে। এরপর সে বলে এখন তাকে একটু সময় দরকার।
ইয়েজিন শান্ত হবার পর ম্যাথিউ তাকে ডক পুঙে নিয়ে যায়। অপুষ্টি আর ডিহাইড্রেশনের কারণে সেখানে পৌঁছেই সে অজ্ঞান হয়ে যায়। গ্রামের ক্লিনিকের ডাক্তার সবাইকে আশ্বস্ত করে যে বিশ্রাম নিলেই সে সুস্থ হয়ে উঠবে। এতে গ্রামের মানুষ স্বস্তি পায়। হঠাৎ গ্রামের অতিরিক্ত ঘরগুলোতে সমস্যা দেখা দেয়, যা স্পষ্টতই গ্রামের লোকদের ম্যাচমেকিং পরিকল্পনার অংশ ছিল। ফলে ইয়েজিন বাধ্য হয়ে ম্যাথিউর বাড়িতে থাকতে শুরু করে। বাড়িতে নিয়ে এসে ম্যাথিউ তাকে বলে এখানে থাকতে হলে তার নিয়ম মেনে চলতে হবে। ঘরের ভেতরে ম্যাথিউ বিছানার দিকে তাকিয়ে তাকে কাছে আসতে বলে। ইয়েজিন সঙ্গে সঙ্গে ভুল বুঝে ফেলে, কিন্তু ম্যাথিউ শুধু বিছানাটা অফার করে এবং বলে সেখানে ঘুমালে সে আরাম পাবে। লজ্জায় ইয়েজিন তাড়াতাড়ি অন্য ঘরে পালিয়ে যায়। ডিনারের পর হাঁকতে বেরিয়ে ইয়েজিন জানায় যখন সে প্রথম হোম শপিং হোস্ট হয়েছিল তখন ইচ্ছা করেই নিজের ঘুম কমিয়ে দিয়েছিল। সে ভেবেছিল পরে শরীর মানিয়ে নেবে, কিন্তু শেষ পর্যন্ত তার শরীর ঘুম ছাড়াই চলতে অভ্যস্ত হয়ে যায়। ম্যাথিউ বলে একসময় সেও ঘুমের ওষুধের উপর অনেক নির্ভর করত, কিন্তু এখন কোনো ওষুধ ছাড়াই শান্তিতে ঘুমাতে পারে। কৌতূহলী হয়ে ইয়েজিন জিজ্ঞেস করে সে কিভাবে এটা সম্ভব করেছে। তখন ম্যাথিউ তাকে কিছুদিন ডকপুঙে থেকে বিশ্রাম নিতে এবং নিজেকে আবার নতুন করে গুছিয়ে নিতে বলে। পরে এরিকের সেক্রেটারি একটি নোটিশ নিয়ে আসে। সে জানায় এটা চেয়ারম্যানের আদেশ, যা মিশেল পাঠিয়েছে, এবং এখন এরিককে ফিরে যেতে হবে। ইয়েজিনের স্বাস্থ্যের উন্নতি এবং তার ঘুমের সমস্যা ঠিক করার জন্য ম্যাথিউ একটি বিস্তারিত দৈনিক রুটিন বানিয়ে দেয় এবং সেটি নোটিশের মতো দেয়ালে টাঙিয়ে রাখে। সেখানে কখন দৌড়াতে হবে, কি খাবার খেতে হবে, সব কিছু লেখা ছিল। ইয়েজিন প্রতিবাদ করে বলে সে কোনো স্কুলের ছাত্রী নয়। তখন ম্যাথিউ ব্যাখ্যা করে সে নিজেই এই পদ্ধতিগুলো নিজের উপর পরীক্ষা করেছে এবং এগুলো স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। ইয়েজিনকে রিল্যাক্স করতে সাহায্য করার জন্য ম্যাথিউ বাড়ির চারপাশে ল্যাভেন্ডার লাগায় এবং তার জন্য ল্যাভেন্ডার সাবানও বানায়। এমনকি ঘুমানোর সময় যেন তার ঘাড়ে ব্যথা না হয় সেজন্য বিশেষ সার্ভাইকাল পিলেও কিনে আনে। ইয়েজিন লুকিয়ে কফি খাওয়ার চেষ্টা করে, কিন্তু ম্যাথিউ ধরে ফেলে এবং তাকে থামিয়ে দেয়। ম্যাথিউর কঠোর রেস্ট অ্যান্ড রিচার্জ রুটিনের কারণে ধীরে ধীরে ইয়েজিনের শারীরিক অবস্থা ভালো হতে থাকে, আর অবশেষে সে ঘুমের ওষুধ ছাড়াই ঘুমাতে শুরু করে। একদিন ম্যাথিউ কাজের জন্য ল্যাবে চলে গেলে ইয়েজিন একা বাড়িতে থাকে। বিরক্ত হয়ে সে বাড়ির চারপাশ ঘুরে দেখে এবং খেয়াল করে ম্যাথিউ ঘরের সব ধারালো কোণা ঢেকে দিয়েছে এবং এমন সব বিপজ্জনক জিনিস সরিয়ে ফেলেছে যেগুলোর সঙ্গে ঘুমের মধ্যে হাঁটার সময় সে ধাক্কা খেতে পারত। ইয়েজিনের মনে পড়ে একবার সে ম্যাথিউকে বাড়ির ভেতর অদ্ভুত কিছু করতে দেখেছিল। এখন সে বুঝতে পারে কেন সে সেসব করছিল। সে সেই একই মোজাও খুঁজে পায় যেগুলো ম্যাথিউ হাসপাতালে থাকার সময় তাকে পড়তে দিয়েছিল, যাতে সে আরামে ঘুমাতে পারে। ম্যাথিউর এত যত্ন দেখে তার হৃদয় পুরোপুরি গলে যায়। এমনকি দরজার পাশে ছোট একটি ঘণ্টাও লাগিয়ে রেখেছিল, যাতে রাতে ইয়েজিন বাইরে বেরোলে সে বুঝতে পারে। সেই সন্ধ্যায় ম্যাথিউ বাড়ি ফিরে দেখে ইয়েজিন সোফায় শুয়ে আছে। সে আলতো করে তার মাথার নিচে বালিশ ঠিক করে দিলে ইয়েজিন জেগে ওঠে। তারপর জিজ্ঞেস করে ফিরতে এত দেরি হলো কেন। এরপর হালকা করে তাকে চুমু খায়। এবার মনে হচ্ছে সে ঘুমের মধ্যে শুধু হাঁটা নয়, চুমু খাওয়াও শিখে গেছে। ইয়েজিন ম্যাথিউকে বলে সে তাকে খুব মিস করছে। এরপর সে তার কাঁধের ওপরেই ঘুমিয়ে পড়ে। এরপর ম্যাথিউ এজিনকে তার রুমে শুইয়ে দিয়ে নিজের রুমে চলে যাচ্ছে, কিন্তু যাওয়ার সময়ও সে বারবার এজিনের দিকেই তাকাচ্ছিল। এতটাই নার্ভাস হয়ে গিয়েছিল যে দরজার সাথে ধাক্কা খেয়ে বসে। অন্যদিকে এজিন পুরোপুরি জেগেছিল এবং সবকিছুই দেখছিল। এরপর ম্যাথিউ নিজের রুমে গিয়ে সারা রাত ঘুমাতে পারে না। সে বারবার আগের রাতের কথাই ভাবছিল। পরদিন সকালে জিন এসে ম্যাথিউকে জিজ্ঞেস করে সে কি ওয়াকে যাবে কিনা। ম্যাথিউ হ্যাঁ বললেও তার মাথায় তখনও আগের রাতের ঘটনাই ঘুরছিল। সে এতটাই কনফিউজ ছিল যে হাঁটার সময় আবারও হোঁচট খেয়ে পড়ে যায়। এরপর ম্যাথিউ আর এজিন একসাথে হাঁটতে বের হয়, কিন্তু পুরো সময়টাই দুজনের মধ্যে অদ্ভুত একটা টেনশন কাজ করছিল। এজিন ইচ্ছে করেই বারবার ম্যাথিউকে টাচ করার চেষ্টা করছিল, আর ম্যাথিউ প্রতিবারই তার কাছ থেকে দূরে সরে যাচ্ছিল, কারণ সে বুঝতেই পারছিল না কিভাবে এজিনের সামনে স্বাভাবিক আচরণ করবে। হাঁটার সময় এজিন আগের রাতের সেই কথাগুলো নিয়ে ইঙ্গিত করতে থাকে, যেখানে সে বলেছিল যে সে ম্যাথিউকে অনেক মিস করেছে। এসব শুনে ম্যাথিউ আরও বেশি অস্বস্তিতে পড়ে যায় এবং অদ্ভুত আচরণ করতে করতে সেখান থেকে চলে আসে। বাড়িতে ফিরে ম্যাথিউ ফ্রিজ থেকে কিছু বের করে ব্রেকফাস্ট বানানোর চেষ্টা করছিল। ঠিক তখনই এজিন সেখানে এসে জিজ্ঞেস করে সে কি বানাচ্ছে, কিন্তু তাকে সামনে দেখেই ম্যাথিউ আবার নার্ভাস হয়ে যায়। দুজন মিলে কিছু তুলছিল, তখনই জিন সেখানে এসে পড়ে। সে নিজের বোনকে খুঁজতে খুঁজতেই এখানে এসেছিল। এসে দেখে এজিন আর ম্যাথিউ দুজনেই খুব অদ্ভুত আচরণ করছে। পরিস্থিতি সামলাতে ম্যাথিউ বলে যে সে আসলে তাদের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছিল। তখন জিনও বলে যে সেও ব্রেকফাস্ট না করেই এসেছে, তাই সেও তাদের সাথে খেতে চায়। এরপর তিনজন একসাথে বসে ব্রেকফাস্ট করতে থাকে। এই সময় এজিন লক্ষ্য করে যে ম্যাথিউ আর জিনে নিজেদের মধ্যে খুব স্বাভাবিকভাবে কথা বলছে। তাদের আলোচনার বিষয় ছিল স্বামী, কিন্তু এজিন সেটা দেখে ভীষণ জেলাস হয়ে যায়। সে তাড়াহুড়ো করে খেতে শুরু করলে ম্যাথিউ তাকে ধীরে খেতে বলে। ব্রেকফাস্টের পর জিনে বাইরে বেরোলে ম্যাথিউ তার পেছনে যায়। এরপর সিন শিফট হয়ে আমরা এরিকের দিকে চলে যাই। এরিকের পিএ এসে তাকে জানায় যে 2 ঘন্টা পর তার ফ্লাইট, কিন্তু এরিক বলে সে ফ্রান্সে যাবে না, বরং সে সরাসরি হিট কোম্পানিতে যায়। সেখানে গিয়ে এসে ডিরেক্টরের সামনে শর্ত দেয় দাম জিনকে আবার ফিরিয়ে আনতে হবে, না হলে তাদের কোম্পানি আর একসাথে কাজ করবে না। এরপর আমরা গ্রামের মানুষদের দেখি যারা সবাই মিলে সকালে রানিংয়ের জন্য ম্যাথিউকে ডাকতে আসে, কিন্তু সে বেরোয় না। তখন ম্যাথিউ এজিনকে বলে যে আজকে আর মর্নিং এক্সারসাইজ হবে না, বরং সে যেন তার সাথে অন্য জায়গায় যায়। এদিকে পুরো গ্রাম তখন কমিউনিটি ফেস্টিভ্যালের প্রস্তুতিতে ব্যস্ত, কারণ ডাকপং ভিলেজে আজ বড় প্রতিযোগিতা হবে। গ্রামের দুটি টিম একে অপরের সাথে বিভিন্ন গেম খেলবে এবং বিজয়ী দল পাবে একটি টিভি। কিন্তু ম্যাথিউ এই ফেস্টিভ্যালে অংশ নিতে চাইছিল না।
অন্যদিকে এজিন জিনেকে আলাদা করে বোঝানোর চেষ্টা করে। সে বলে এজিন যেন পুরোপুরি ম্যাথিউয়ের ওপর নির্ভরশীল হয়ে না পড়ে, কারণ তার মনে হচ্ছিল ম্যাথিউ নিজের অপরাধবোধ থেকেই এজিনের এত কেয়ার করছে। এরপর আমরা মুভ অনকে দেখি, যে ফেস্টিভ্যালে যোগ দিতে গ্রামে এসেছিল। সে নিজের সাথে কিছু জিনিসও এনেছিল। তারপর সে মিস্টার পার্কের কাছে জানতে চায় কাছাকাছি কোথায় ক্যাপুচিনো পাওয়া যাবে, কিন্তু মিস্টার পার্ক কিছুটা অস্বস্তিতে পড়ে যায়, কারণ ক্যাফেটা ছিল মুনের। শেষ পর্যন্ত মুভ অনকে নিয়ে সে ক্যাফে মুনে যায়। সেখানে মুভ অন ক্যাপুচিনো চাইলে প্রথমে মুন বলে যে সে এটা বানাতে পারে না, কিন্তু পরে দেখা যায় সে আসলে লুকিয়ে লুকিয়ে প্র্যাকটিস করছিল। মুভ অন সেটা খেয়ে প্রশংসা করলে মুন খুব খুশি হয়ে যায়। এরপর আমরা এজিনকে দেখি, যে কিছু ভারী জিনিস বহন করছিল। হঠাৎ তার পা মচকে যায়, কিন্তু সে কারোর সামনে দুর্বল হতে চায়নি, তাই আবার উঠে হাঁটতে শুরু করে। পরে ম্যাথিউ মুভ অনকে জানায় যে এজিন এখন তার বাড়িতে থাকছে। এটা শুনে মুভ অন সাথে সাথেই বুঝে যায় যে ম্যাথিউ এজিনকে পছন্দ করে, কারণ সে জানতো ম্যাথিউ কাউকে এত সহজে নিজের জীবনে জায়গা দেয় না। এরপর এজিন ম্যাথিউয়ের জন্য রান্না করে, কিন্তু খাবারটা এতটাই বাজে হয়েছিল যে ম্যাথিউয়ের মুখ দেখেই বোঝা যাচ্ছিল। তবুও সে সেটা খেয়ে যাচ্ছিল শুধু এজিনের মন খারাপ হবে বলে। ঠিক তখনই এজিন বলে ফেলে যে ম্যাথিউ আগের রাতে দরজায় ধাক্কা খেয়েছিল। এটা শুনেই ম্যাথিউ বুঝে যায় এজিন আসলে জানে সে সবকিছু মনে রেখেছে। এরপর আমাদের আবার আগের রাতের পুরো ঘটনাটা দেখানো হয়। সেখানে এজিন একা বসেছিল এবং পিল খাওয়ার কথা ভাবছিল, কিন্তু ঠিক তখনই সে ম্যাথিউর রেখে যাওয়া একটি নোট পড়ে, যেখানে লেখা ছিল সে দ্রুত বাড়ি ফিরবে। এই ছোট্ট নোটটাই এজিনের মন বদলে দেয়। সে সব ট্যাবলেট ডাস্টবিনে ফেলে দেয় এবং ম্যাথিউর জন্য অপেক্ষা করতে থাকে। ম্যাথিউ বাড়ি ফিরলে এজিন ঘুমের অভিনয় শুরু করে, কিন্তু ম্যাথিউ কাছে আসতেই সে চোখ বন্ধ রেখেই বলে আমি তোমাকে অনেক মিস করেছি। এরপর হঠাৎ করেই তাকে কিস করে ফেলে। ম্যাথিউ পুরোপুরি শক্ট হয়ে যায়, কিন্তু এরপরও সে এজিনকে কোলে করে তার রুমে নিয়ে যায় এবং শুইয়ে দেয়। অন্যদিকে এজিন আবারও ঘুমের ভান করে থাকে, যদিও সে পুরোপুরি জেগেছিল। বর্তমানে ফিরে এসে আমরা দেখি দুজনেই এখনও সেই কিস নিয়ে অস্বস্তিতে আছে। পরদিন এরিক গ্রামে চলে আসে এজিনের সাথে দেখা করার জন্য, কিন্তু মিস্টার পার্ক তাকে সরাসরি কমিউনিটি গেমে অংশ নিতে বাধ্য করে। এরপর শুরু হয় ফেস্টিভ্যালের বিভিন্ন মজার গেম। প্রথম গেম ছিল আর্ম রেসলিং। সেখানে বিশাল দেহি এক প্রতিযোগীর বিরুদ্ধে মিস্টার পার্ক নামে। প্রথমে সে হাঁটতে বসেছিল, কিন্তু সোগাংমি তাকে চিয়ার করতেই সে হঠাৎ শক্তি পেয়ে যায় এবং ম্যাচ জিতে যায়। এরপর সোগাংমি তাকে হাক করলে সবাই অবাক হয়ে যায়। পরের রাউন্ডে সোগাংমি এক সাবেক এশিয়ান চ্যাম্পিয়নকে সহজেই হারিয়ে দেয়। এটা দেখে মিস্টার পার্কের হৃদস্পন্দন বেড়ে যায়। সে বুঝতেই পারছিল না কেন সে এমন অনুভব করছে। এরপর গ্র্যানি আর এরিক একটি কুইজ গেম জিতে যায়, কিন্তু সবচেয়ে মজার অংশ ছিল ম্যাথিউ আর এজিনের গেম। গেমের সময় এজিন বারবার নিজের ঠোঁটের দিকে ইশারা করছিল। এতে ম্যাথিউ পুরো কনফিউজড হয়ে যায়। সে একের পর এক প্রশ্ন পাস করতে থাকে। শেষে হঠাৎ সবার সামনে বলে ফেলে আই লাভ ইউর লিপস। এটা শুনে পুরো গ্রাম শক হয়ে যায় আর সবাই মিলে তাকে মারতে শুরু করে। এরপর শেষ রাউন্ডে ছিল দৌড় প্রতিযোগিতা। সেখানে ম্যাথিউ এতটাই এজিনের দিকে তাকিয়েছিল যে গেমের নিয়মই ভুলে যায়। সে জিনিসটা এজিনকে না দিয়ে সরাসরি ফিনিশ লাইনে পৌঁছে যায়, ফলে তাদের টিম ডিসকোয়ালিফাই হয়ে যায়। রাতের দিকে সোগাংমি মিস্টার পার্ককে চকলেট দেয় এবং তার ফোন নাম্বার চায়। অন্যদিকে জিনে নিজের অনুভূতির কথা স্বীকার করে। সে বলে যে সে ম্যাথিউকে পছন্দ করে, কিন্তু ম্যাথিউ তাকে সরি বলে দেয়, কারণ জিনে নিজেও বুঝে গিয়েছিল যে ম্যাথিউ সবসময় শুধু এজিনের দিকেই তাকিয়ে থাকে। এরপর এজিন আর ম্যাথিউ একসাথে বসে কথা বলতে থাকে। এজিন তাকে জিজ্ঞেস করে সে তার এত কেয়ার করে কেন, কেন প্রতিদিন তার জন্য পিল নিয়ে আসে, কেন বাড়িতে এত কিছু ইনস্টল করেছে। তখন ম্যাথিউ পাল্টা জিজ্ঞেস করে তুমি আমাকে কিস করেছিলে কেন। তখন এজিন নিজের অনুভূতির কথা স্বীকার করে। সে বলে যে সে খুব নার্ভাস ছিল এবং বুঝতে পারছিল না কি করবে। অন্যদিকে ম্যাথিউর অদ্ভুত আচরণ দেখে সে ভেবেছিল কিছু না বলাই ভালো। তখন ম্যাথিউ বলে এখন থেকে যা হবে সব তোমার কারণেই হবে, আর এরপরই সে এজিনকে কিস করে। দুজন একসাথে ম্যাথিউর রুমে সময় কাটাতে থাকে। তারা বই পড়তে পড়তে একসময় পাশাপাশি ঘুমিয়ে পড়ে। তখন ম্যাথিউ লক্ষ্য করে যে এইজিন অবশেষে কোনো স্লিপিং পিল ছাড়াই শান্তিতে ঘুমাচ্ছে। এদিকে এরিক তার বোন মিশেলের সাথে দেখা করে। মিশেল তাকে কোরিয়ান ব্রডকাস্ট লঞ্চ বন্ধ করতে বলে, কিন্তু এরিক সেটা মানতে অস্বীকার করে এবং জানিয়ে দেয় কোরিয়ায় কি হবে সেটা সে নিজেই সিদ্ধান্ত নেবে। একই সময়ে মিশেল গোপনে তার অ্যাসিস্ট্যান্টকে ফ্যাক্টরি থেকে সব বিপজ্জনক এসেন্স প্রোডাক্ট সরিয়ে ফেলতে বলে, যেন কেউ সত্যিটা জানতে না পারে। অন্যদিকে ম্যাথিউর বাড়ির বাইরে মিস্টার কিম লুকিয়ে নজরদারি করছিল। ঠিক তখনই শমি সেখানে এসে তাকে প্রশ্ন করতে শুরু করে। কিছুক্ষণ পর এইজিন আর ম্যাথিউ বাইরে আসে এবং তাদের মধ্যে তর্ক শুরু হয়, কারণ আহত পা থাকা সত্ত্বেও এইজিন ম্যাথিউর সাথে যেতে চাইছিল। তখন এইজিন তাকে একটি গেমের চ্যালেঞ্জ দেয়। সে বলে যদি সে জিতে যায় তাহলে পুরো দিন ম্যাথিউকে তার সব কথা শুনতে হবে। শেষ পর্যন্ত এইজিন জিতে যায় এবং খুশি হয়ে ম্যাথিউর হাত ধরে হেঁটে চলে যায়। দূর থেকে শমি তাদের দেখে মন খারাপ করে ভাবতে থাকে তার বোনের ভবিষ্যতে কি হতে চলেছে। পরে ফার্মের সবাই ম্যাথিউ আর এজিনকে নিয়ে মজা করতে থাকে, কারণ তারা এখন অনেক কাছাকাছি হয়ে গেছে। একই সময় শমি মিস্টার পার্ককে সেলফি পাঠায় এবং জানায় যে ব্রডকাস্ট খুব শিগগিরই শুরু হবে, কিন্তু মিস্টার কিম ভুল বুঝে ফেলে এবং প্রতারিত হয়ে অনেক প্রোডাক্ট কিনে বসে। সেই রাতেই এইজিন ম্যাথিউকে একসাথে ড্রামা দেখার প্রস্তাব দেয়, কিন্তু খুব কাছাকাছি বসে থাকার কারণে সে লজ্জা পেয়ে হঠাৎ সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। বাইরে এসে সে দেখে শমি স্কুল প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নিজের স্পিচ প্র্যাকটিস করছে। শমি খুব অনিরাপদ বোধ করছিল, কারণ সে সবসময় মাস্ক পরে থাকে, আস্তে কথা বলে এবং মনে করে ক্লাসের কেউই তাকে সত্যিকারভাবে চেনে না। তখন এইজিন তাকে সাহস দেয় এবং আত্মবিশ্বাসের সাথে জোরে কথা বলার ট্রেনিং দিতে শুরু করে। পরে শমি জানায় তার বোন একসময় শপিং হোস্ট হওয়ার স্বপ্ন দেখত, কিন্তু অতীতের স্ক্যান্ডালের কারণে সে ব্যর্থ হয়েছিল। তখন এইজিন তাকে বলে যে কোম্পানিতে এখনও হোস্ট পজিশনের জন্য সুযোগ আছে এবং সে যেন তার বোনকে এই ব্যাপারে জানায়। এদিকে ম্যাথিউ আর এইজিন ধীরে ধীরে আরও কাছাকাছি হয়ে উঠছিল। এইজিন স্বীকার করে যে সে প্রথম ম্যাথিউর প্রেমে পড়েছিল যখন দেখেছিল সে কতটা আবেগ নিয়ে নিজের কাজ করে,
তখন ম্যাথিউ বলে কাজ করলেই সে নিজেকে জীবন্ত অনুভব করে। ধীরে ধীরে তাদের আবেগঘন মুহূর্ত রোম্যান্টিক হয়ে ওঠে এবং বৃষ্টির মধ্যে তারা একে অপরকে কিস করে। এরপর দুজন একসাথে খুশি মনে বাড়ি ফিরে যায়। পরের দিন এইজিন শমীকে স্কুলে নিয়ে যায় এবং তাকে বলে চোখের হাসি দিয়ে আত্মবিশ্বাসের সাথে নিজেকে প্রকাশ করতে। স্কুল প্রেসিডেন্ট নির্বাচনে স্পিচ দেওয়ার সময় শমী প্রথমে খুব আস্তে কথা বলছিল, কিন্তু এইজিনের কথা মনে পড়তেই হঠাৎ তার আত্মবিশ্বাস ফিরে আসে এবং সে জোরে কথা বলতে শুরু করে। সবাই তার উপর ইমপ্রেস হয়ে যায় এবং শেষ পর্যন্ত সে ক্লাস প্রেসিডেন্ট নির্বাচনে জিতে যায়। জীবনে প্রথমবারের মতো অনেক ছাত্রছাত্রী তার বন্ধু হতে চায়, যা শমীকে ভীষণ খুশি করে। সেই রাতেই এইজিন তার বাবার ফোন পায়, কিন্তু ঠিকভাবে কথা না বলেই এড়িয়ে যায়। এরপর ম্যাথিউ তাকে স্লিপিং পিল সম্পর্কে জিজ্ঞেস করলে এইজিন জানায় সে গত 5 বছর ধরে এই ওষুধ খাচ্ছে। এরপর একটি কষ্টদায়ক ফ্ল্যাশব্যাকে এইজিনের অতীত দেখানো হয়। বহু বছর আগে একটি ক্রিম অ্যাডভার্টাইজমেন্ট ব্রডকাস্টের সময় আহত এক হোস্টের জায়গায় সুযোগ পেয়ে সে হোস্ট হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেই ক্রিমটি ডিফেক্টিভ ছিল এবং অনেক মানুষের ক্ষতি করেছিল। এই স্ক্যান্ডালের কারণে এজিনের মা তার অভিনয় ক্যারিয়ার হারান এবং এজিনকেই ইচ্ছাকৃতভাবে নিজের জীবন নষ্ট করার জন্য দোষ দেন। কান্না ভেজা কণ্ঠে এজিন জানায় সে সবসময় প্রোডাক্ট খুব যত্ন করে চেক করত এবং কখনোই কাউকে কষ্ট দিতে চায়নি। ঠিক সেই সময় আরেকটি ফ্ল্যাশব্যাকে একটি ভয়ঙ্কর সত্য প্রকাশ পায়। গুড মর্নিং ক্রিমের আসল নির্মাতা ছিল ম্যাথিউ নিজেই। সে ব্যক্তিগতভাবে এই প্রোডাক্ট তৈরি ও টেস্ট করেছিল, আর এ কারণেই সে এত অপরাধ বোধে ভুগছিল। এরপর শমীর অবস্থা আবার খারাপ হয়ে যায়, তার মুখ আর শরীরে মারাত্মক র্যাশ ছড়িয়ে পড়তে থাকে। কাঁদতে কাঁদতে এজিন ম্যাথিউর কাছে সাহায্য চাইতে যায় এবং ম্যাথিউর সঙ্গে সঙ্গেই শমীকে হাসপাতালে নিয়ে যায়। তখন শমীর বোন রাগে এজিনকে সবকিছুর জন্য দোষ দেয় এবং বলে যদি আগেই ব্রডকাস্ট বন্ধ করা হতো তাহলে এসব কিছুই হতো না। যদিও ধীরে ধীরে শমী সুস্থ হতে শুরু করে, তবুও এজিন ভীষণ অপরাধ বোধে ভুগতে থাকে। পরে সে শমীর বোনের কাছে আন্তরিকভাবে ক্ষমা চায় এবং যে কোনোভাবে সাহায্য করার প্রতিশ্রুতি দেয়, কিন্তু শমীর বোন তাকে ক্ষমা করতে অস্বীকার করে। বাড়িতে ফিরে এজিন ভেঙে পড়ে কান্না করতে থাকে। সে নিজেকেই শমীর কষ্টের জন্য দোষ দেয় এবং বলে শমীকে প্রতিদিন মাস্ক পরে থাকতে হচ্ছে তার কারণেই। অন্যদিকে ম্যাথিউ চুপচাপ কাঁদছিল, কারণ সে জানত এই ক্রিম তৈরির জন্য আসল দায়ী সে নিজেই। পরদিন সকালে ম্যাথিউ জানতে পারে বিপজ্জনক এসেন্স প্রোডাক্টটি কনসেন্ট্রেশন বেড়ে যাওয়ার কারণে আরও ক্ষতিকর হয়ে উঠেছে। এরপর এরিক একটি ইন্টারভিউতে প্রকাশ্যে স্বীকার করে যে তাদের কোম্পানির এসেন্সই এই সমস্যার কারণ এবং এজিনকে নির্দোষ প্রমাণ করে জানায় সে শুধু মানুষকে বাঁচানোর চেষ্টা করেছিল। এরপর কোম্পানি এজিনকে আবার কাজে ফিরতে বললেও সে সেই প্রস্তাব ফিরিয়ে দেয়। অন্যদিকে রাতে ম্যাথিউ দেখে এজিন ঘুমের মধ্যে হাঁটছে আর কাঁদতে কাঁদতে নিজেকেই শমীর অবস্থার জন্য দোষ দিচ্ছে। তখন ম্যাথিউ তাকে শক্ত করে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। পরে এরিক ম্যাথিউর মুখোমুখি হয়ে বলে এজিন তার ভবিষ্যৎ ম্যাথিউর জন্য বিসর্জন দিচ্ছে, আর যদি ম্যাথিউ সত্যিই তাকে ভালোবাসে তাহলে তাকে আবার কোম্পানিতে ফিরে যেতে বলা উচিত। এর কিছুক্ষণ পর এজিন পুরনো কিছু ডকুমেন্ট খুঁজে পায় যেগুলো প্রমাণ করে যে ম্যাথিউ গুড মর্নিং ক্রিমের সাথে জড়িত ছিল। একই সময়ে শমীর বোন এজিনকে ধন্যবাদ জানায় শমীর আত্মবিশ্বাস ফিরিয়ে দেওয়ার জন্য, তবে সে এটাও বলে যে সে এখনও এজিনকে পুরোপুরি ক্ষমা করতে পারেনি। শেষের আবেগঘন মুহূর্তে ম্যাথিউ অবশেষে এজিনকে সত্যিটা বলে দেয় এই সমস্ত কষ্টের জন্য দায়ী ক্রিমটা সে নিজেই তৈরি করেছিল, কিন্তু নিজের ভালোবাসার কথা স্বীকার করার বদলে সে মিথ্যা বলে যে সে শুধু করুণা করেই এজিনকে নিজের বাড়িতে থাকতে দিয়েছিল। এমনকি সে এটাও বলে যে এজিনের সাথে থাকলে তার দম বন্ধ হয়ে আসে এবং তাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলে। এই কথা শুনে এজিন পুরোপুরি ভেঙে পড়ে কান্নায়। আর ঠিক এখানেই শেষ হয় এই হৃদয় বিদারক এপিসোড। পরের এপিসোডের জন্য অপেক্ষা করুন। সবাইকে ধন্যবাদ।